শ্রী গুরুজয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। এই পর্বেও আমরা গুরু শিষ্যের কথোপকথন নিয়ে আলোচনা করছি। এই আলোচনাটি মূলত শ্রীমৎ স্বামী পরমানন্দজির। এক জিজ্ঞাসু ব্যক্তি ওনাকে প্রশ্ন করছেন, বাবা, পণ্ডিত এবং জ্ঞানীর মধ্যে পার্থক্য কি? উনি বলছেন, পণ্ডিতেরা শাস্ত্রপাঠ করেছে মাত্র। পণ্ডিতেরা শাস্ত্রপাঠ করেছে মাত্র, তাদের সাধনা নেই। যা পড়েছে জীবনে তার যোজনা নেই। যিনি জ্ঞানী তিনি সাধন করেছেন, জীবনে যোজনা করেছেন। আবার একজন প্রশ্ন করলেন, মহারাজ, আহার বিহার বলতে কি বোঝায়? আমরা এই শব্দটা খুব ব্যবহার করি, আহার বিহার। উনি বলছেন, উষার আগে শয্যা ত্যাগ করবে, স্নান করে নিলে আরও ভালো, উঠেই এক গ্লাস জল খাবে, তারপর প্রাতকৃত্য স্নান পূজাদি সেরে প্রাত হ্রাস করবে। দই না জুটলে 1 পোয়া দই দিয়ে 2 কিলো ঘোল বানিয়ে পরিবারের 5-6 জনে খাবে। পেট পুড়ে প্রাতরাসের পর কাজে লাগবে। যতক্ষণ না সূর্য মাথার উপর আসছে কাজ চলবে। আমরা ট্রপিক্যালে বাস করি, দুপুরের প্রচণ্ড গরমে বাইরে কাজ করা ঠিক না। তখন মধ্যাহ্ন আহার করে বিশ্রাম নেবে, ঘুমাবে না। ছায়াতে বসে কাজ করা সম্ভব হলে তা করা যেতে পারে। পরে অপরাহ্নে আবার কাজে লাগবে, চলবে সন্ধ্যা পর্যন্ত। কাজ শেষে স্নান নয়, গা ধোবে। সন্ধ্যায় দেবতাদের যেমন শীতল দেওয়া হয় তেমনি সামান্য কিছু খেয়ে নেবে এবং রাতে ঘুমোবে। একজন আমার বলছেন, একটি বোন শরীর ভালো যাচ্ছে না। তখন তাকে উদ্দেশ্য করে উনি বলছেন, খাওয়া দাওয়া ঠিক না রাখলে ভুগবি। শহরের লোকের চিকনাই খাওয়া, নিরামিষ খাবি। জানিস তো, মানুষ স্বভাবে নিরামিষ আসে। ডাল খাবি, শাক পাতা খাবি, ফল খাবি, দই খাবি। শহরের লোক শাক পাতা খায় না, খায় ভাজাভুজি। এবার একটু সায়েন্টিফিক আলোচনায় আসি। মানুষের চোখ দেখে মানুষকে কিন্তু চেনা যায়। সেই প্রসঙ্গে একজন প্রশ্ন করলেন, গুরুজি, আপনি প্রায় স্ট্রেংথ এবং স্ট্যামিনা শব্দ দুটির ব্যবহার করেন, একটু ভালো করে বুঝিয়ে দেবেন? উনি বলছেন, ব্রেনটাকে হরাইজেন্টালি দুভাগে ভাগ করে আবার ভার্টিক্যালি দুভাগ করলে 4 খণ্ড হবে। ব্রেনের সামনের দিকটাকে বলে থ্যালামাস আর পিছনের দিকটাকে বলে হাইপোথ্যালামাস। পুরুষের ডান দিকের এবং নারীর বাঁ দিকের থ্যালামাসের সেল বেশি অ্যাক্টিভেটেড হয়। এজন্য নারীর স্ট্যামিনা আর পুরুষের স্ট্রেংথ বেশি। আপদকালে দেখা গেছে বুদ্ধিমতী নারীও হতবুদ্ধি হয়ে পড়ে। অন্যদিকে অ্যালবেলে যে পুরুষ, সেও তৎক্ষণাৎ সংকটের সিদ্ধান্ত নিয়ে নেয়। আবার দেখা যায় বউটা মরে গেলে লোকটা যেন অসহায় হয়ে পড়ে। কিন্তু স্বামী মরে গেলেও একটু বাদেই স্ত্রী ছেলেটাকে কোলে করে যুঝবার জন্য দৃঢ় হয়ে দাঁড়িয়ে পড়ে। এসব তো থ্যালামাসের কথা। হাইপোথ্যালামাসের সেল অ্যাক্টিভেটেড করার উপায় কি? চোখের কালো মণির সাথে হাইপোথ্যালামাসের যোগ রয়েছে। চোখ দেখে বলে দেওয়া যায় কে ভীত কিংবা কার বদমতলব। পিছনে লাঠি লুকিয়ে হাতের ইশারায় বা মুখে পুষি পুষি করে ডাকলেও বিড়ালটা চোখের দিকে তাকিয়ে বুঝে নেয় যে বদমতলব কিছু একটা আছে। হাইপোথ্যালামাস জাগাবার জন্য চাই ত্রাটক, অর্থাৎ 2 চোখের নজর এক বিন্দুতে আনা। তা নাসিকাগ্রেই হোক বা আজ্ঞাচক্রে। যে যত বেশি আজ্ঞাচক্রে মন রাখে সে তত বেশি তীক্ষ্ণ বুদ্ধি লাভ করে। যাদের চোখ চঞ্চল তারা চঞ্চল প্রকৃতির। যারা আর চোখে দেখে তাদের স্বভাবও বাঁকা। যার চোখ বেশি পিটপিট করে তার মন চঞ্চল, আর যার চোখ স্থির তার মনও স্থির। হাসে কে? চোখই হাসে। ইতর প্রাণীও স্মাইল করে, চোখে ধরা যায়। ভিলেন সর্দার কালো চশমা পরে কেন? চোখ আড়াল করে রাখার জন্য। মুখে হয়তো হাসি, কিন্তু চোখে রয়েছে প্রচণ্ড হিংসা। তাই চোখ দেখে যায় চেনা। একজন একটি ভালো প্রশ্ন করেছেন, এই যে বিজ্ঞানীরা, আমাদের বিভিন্ন দেশের জড়বিজ্ঞানী যেমন আবিষ্কৃত বিষয়টি দেখাতে পারেন, এটা আবিষ্কার করেছি, এটা থেকে এটা হয়, দেখাতে পারেন। আধ্যাত্মবিজ্ঞানীরা তা তো পারেন না। মানে যারা আমরা আধ্যাত্মিক
যারা গুরুরা আছেন বা উনি বলতে চাইছেন তারা তো পারেন না সাথে সাথে দেখাতে। তখন উনি বলছেন, দেখো কি বলে, ঋষিরা কি ল্যাবরেটরিতে গিয়েছেন নাকি? ধ্যানের গভীরে গিয়ে তত্ত্বকে জেনেছেন। যারা বোধি তারা জানেন, অন্যরা কি করে জানবে? জড়বিজ্ঞানেও 2-4 জন বিজ্ঞানী আবিষ্কৃত তত্ত্ব বোঝেন, অন্যরা মেনে নেয় মাত্র। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমরা তো সবাই মেনে নিই না। একজন বিজ্ঞানী একটি ওষুধ আবিষ্কার করলেন, এই অ্যালোপ্যাথি ওষুধটা খেলে এই রোগটি সারে, অমুক রোগটি সারে। আমি কি সেটা রিসার্চ করে দেখতে গেছি, না আমি তত্ত্ব জানতে গেছি ওষুধটা কীভাবে কাজ করে, ওষুধটা খেলে কী হয়, তার কী ইত্যাদি ইত্যাদি? সেটা কিন্তু আমরা জানতে যাই না, আমরা মেনে নিই। সেরকম ঋষিরা গভীর ধ্যানে গিয়ে যে জিনিসটা জেনেছেন সেটা আমরা মেনে নিই। মহাপুরুষরা কোনো জিনিসের ধ্যান করলে সেটা সম্পর্কে সম্পূর্ণ জানতে পারেন। ওনারা সম্পূর্ণ সেই জিনিসটার উপর কনসেন্ট্রেট করে সেটাকে জানার চেষ্টা করেন। একজন আবারও একটি প্রশ্ন করলেন সম্প্রদায় ভিত্তিক। উনি বলছেন, বৈষ্ণবরা কি তন্ত্র মানে? দেখা যায় বৈষ্ণবরা কিন্তু তন্ত্র ইত্যাদি সব মানে না। বৈষ্ণবদের মধ্যে অনেক ব্যাপার আছে, ফুল তুলতে মন্ত্র, খাদ্য গ্রহণে মন্ত্র, বিভিন্ন ক্ষেত্রে মন্ত্র ইউজ করেন, বিভিন্ন ক্রিয়া কর্মাদি বাহ্যিক তিলক মালা ইত্যাদি ব্যবহার বেশি দেখা যায়। তন্ত্র দিকে ওনারা খুব একটা জান না। এই প্রসঙ্গে বলছেন আসলে এটা ভুল। যেমন মহাপ্রভু তন্ত্র সাধনা করেছিলেন, তাই শ্রীমৎ স্বামী এখানে বলছেন ওরা জপ করে। জপ তো তন্ত্র মতেই হয়, বেদ মতে জপ কোথায়? বেদে তো সাধ্যায় নিদিধ্যাসনেই সব। সুতরাং জপও তন্ত্র মতে। কলিযুগে তন্ত্রই প্রধান। অপর একজন প্রশ্ন করেছিলেন, বাবা রাজা হিসেবে রাম কেমন ছিলেন? উনি বলছেন, সত্যগুণীর দ্বারা রাজ্য শাসন হয় না, এ রজগুণীর কর্ম। রজ থেকেই রাজ্য শব্দ, রজ থেকেই রাজ্য, রাজা থেকে নয়। রাম রাজা হিসেবে ব্যর্থ। এই প্রসঙ্গে বলি, সদ্গুরুও বলতেন যতবার ভগবান এসছেন, কৃষ্ণরূপে হোক রামরূপে হোক, ভগবানও ব্যর্থ হয়েছেন তাদের সম্পূর্ণ ইচ্ছা পূরণ করতে। কিন্তু তারা নিজের জীবনে কমপ্লিট করেছেন, মানে যা করেছেন সেটা সম্পূর্ণভাবে করেছেন, কিন্তু ওভারঅল ব্যর্থ। তবে রাম ভক্তদের কাছে এই কথাটি অত্যন্ত গায়ে লাগবে। একবার এক জায়গায় রামায়িত সাধুদের সাথে শ্রীমৎস্বামী পরমানন্দজি গিয়েছিলেন। তখন ওনার ছোট্ট শরীর, ওনারা বলছিলেন রামরাজ্যে সকলের সুখ শান্তির কথা, কল্পিত কথা। তখন ওর মধ্যে উনি বললেন, যেখানে স্বয়ং রামকেই দেখে অসুখী, রাতে ঘুমাতে পারছেন না, পায়চারি করছেন, প্রজা বিদ্রোহ হয়, সেখানে সবাই সুখী বলছেন কি করে? শুনে ওরা রেগে গিয়েছিলেন, বললেন, দুর্মুখ তু কাহা সে আগিয়া রে? ঈশ্বরের লীলা বোঝা ভার। আজকের আলোচনার বিস্তারিত করব না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।